অনুভূতি, আমার দৃষ্টিভঙ্গি, আমি পারিপার্শ্বিক দেখে বললাম যে উনার নিতর দেহটা বাংলাদেশে এখনো এভারগ্রিন হাসপাতালে আইসিইউতে আছে, কিন্তু ওটার ভিতরে কোনো আত্মা নাই। সে আত্মা ইতিমধ্যে চলে গেছে আল্লাহর কাছে। হিউম্যান বিং আমরা সকলের জন্য দোয়া করা উচিত, কারণ এখানে অসুস্থ এবং মৃত্যু পথযাত্রী এদেরকে নিয়ে কোনো রাজনীতি হয় না। আমি আজকে আপনাকে এই মুহূর্তে যেই জন্য ডাকলাম, গতকালকে একটা ভিডিও দেখলাম আপনি প্রচন্ড উত্তেজিত হয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। এটার কারণটা কি? আমার প্রথম প্রশ্নটাই এটা, যে আমাদের দোষটা কি? আমরা সাংবাদিকরা আপনাদের কিছু জিজ্ঞেস করলে আপনারা মারতে ওঠেন কেন? ধন্যবাদ রাশেদ ভাই, বিষয়টা আপনি তুলেছেন আমার সামনে। প্রথমে আই এম সরি, কালকে আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম, এই জন্য আমি সকল সাংবাদিক ভাইদের কাছে অত্যন্ত বিনম্র চিত্তে সরি বলছি। দেখেন, আমরা সংবাদপত্রের কাছ থেকে আশা করি বস্তুনিষ্ঠ সত্য ভাষণ। আপনারা সত্য কথা বলবেন, মানুষ পছন্দ করুক বা না করুক, আপনারা কিন্তু জাতির কাছে অঙ্গীকারবদ্ধ যে আপনারা সত্য প্রকাশ করবেন, এবং আপনারা সবসময় বলেও থাকেন এটা। কিন্তু কালকে একটি ঘটনা আমাকে খুবই উত্তেজিত করেছে, যেটা আমার উত্তেজিত হওয়া উচিত ছিল না, কিন্তু আমার আউট অফ মাই ইমোশন, আউট অফ মাই আবেগ। কারণ আমি আধা ঘন্টা আগে উপরে গিয়েছিলাম, সেখানে আমি দেখে আসছি দেশমাতা খালেদা জিয়া অসাড় পড়ে আছে। আমার সৌভাগ্য হয়েছিল ওনার রুমের দরজা বন্ধ যাওয়ার, গিয়েছিলাম কিনা সেটা ওখানকার ডাক্তারে বলবেন, ওনার সিকিউরিটি গার্ড বলবেন, সিএসএফ বলবেন, তাই বলবেন গিয়েছিলাম কিনা। সেটা দেখে এসে ডাক্তার আমাকে যে কথা বললো, এবং ডাক্তার আমাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললো, যাই হোক সেটা কি বললো সেটা বলার দরকার নেই। আমি নিচে আসলাম, আসার মধ্যে একই সিঁড়িতে একই লিফটে আমার সঙ্গে মনির হায়দার সাহেব, আপনি যারা জানেন যে বর্তমান সরকারের একজন প্রভাবশালী মিডিয়া ম্যান, মনির হায়দার সাহেবের সঙ্গে দেখা হলো। মনির হায়দার সাহেবের সঙ্গে আমি একটু কথা বললাম একান্তে। দেখেন, নাটক করা হচ্ছে, এই নাটকটা আপনারা করেন না। সে নাটকটা হলো যে আপনারা দেশমাতা খালেদা জিয়াকে যে কোনো বাহানায় বিদেশে পাঠাতে চাচ্ছেন, তার জন্য ভিতরে বাইরে সংবাদপত্রের মাধ্যমে এরকম একটা পরিবেশ তৈরি করতেছেন যেন মনে হচ্ছে জনগণের চাপে এবং এটা মিডিয়া তৈরি করতেছে। কাজে আপনি দয়া করে, মনির হায়দার, আপনাকে আমি চিনি, আপনি আমাকে চিনেন গত 91 সন থেকে ছিলেন। আপনাকে আমরা অনেক আমরা খবর আদান প্রদান করেছি, আমরা বলেছি, আমরা সংসদে যখন বিট উনি করেছেন, সংসদ সম্বন্ধে জেনেছেন। তারপর উনি ব্যবসায়িক বিটও করতেন, স্টক এক্সচেঞ্জের বিটও করতেন, সমস্ত সবকিছু মিলে অর্থনীতি নিয়ে আমাদের সঙ্গে তো পুরনো অনেক দিনের পরিচয়। আর আমার সঙ্গে ওনার দেখা হলো সেকেন্ড টাইম আফটার 30 ইয়ার্স। এর দুদিন আগে দেখা হয়েছে, কদিন দেখা হয়েছিল 21শে নভেম্বর আর্ম ফোর্সেস সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। তাই ওনাকে বললাম, এটা আপনি করেন না, যদি করেন তাহলে কিন্তু এদেশের ডাক্তার যারা সুপারিশ করবে ওনাকে বিদেশে পাঠানোর জন্য, এদেশের মানুষরা ওই ডাক্তারদের হাত কেটে ফেলবে, তাদের এই কলম ভেঙে ফেলবে, কলম কেটে ফেলবে। এটা আপনি বলে দিয়েন, এবং এই জিনিসটা আপনি দরকার পড়ে আমার রেফারেন্স দিয়ে, আমার নাম দিয়ে আপনি এটা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সঙ্গে সালাম দিয়ে আমাকে বলতে পারেন, দিস ইজ দ্য সেন্টিমেন্ট অফ মাইন্ড, এটা আমার ইমোশন, আমার সেন্টিমেন্ট, এবং আমি মনে করি বাংলাদেশের জনগণও আমার সঙ্গে অনেক একমত হবে। বিষয়টি বলে আমি নিচে আসলাম, উনিও বেরিয়ে চলে গেলেন এমার্জেন্সি দিয়ে। আমি সামনে দিয়ে এসে অনেকের সঙ্গে কথা বলতে বলতে আসলাম, অনেকের সঙ্গে দেখা হলো, দুঃখ বললাম, অনেকে জিনিসটা জানাইলাম। ইভেন কি ম্যাডামের যেখানে প্রার্থী লালু আমাদের এমপি হয়, তাকেও বললাম, লালু তুমি বিষয়টা খুব সিরিয়াসলি নাও, তুমি সেটাকে বলো। আমি এসে বিজেপি পার্টি, যেটা পার্থর পার্টি, তার জেনারেল সেক্রেটারি মতিন সাহেব, তাকেও কথাগুলো বললাম। আর অনেককে বললাম যে নাটকটা হচ্ছে, নাটকটা আপনারা বন্ধ করেন, কারণ এই নাটকটার উদ্দেশ্য হলো দেশমাতা খালেদাকে সুস্থ দেখায়া তারা একটা অ্যাম্বুলেন্সে করে অত্যন্ত গোপনে বিমানবন্দরে উঠিয়ে দিবেন, এবং ওনাদেরকে বলবেন যে আমরা একটা বিশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে চিকিৎসার জন্য পাঠাচ্ছি। কিন্তু লন্ডনে পৌঁছার পরে ওনার একটা মৃতর দেহ বেরিয়ে আসবে সেই অ্যাম্বুলেন্স থেকে। তখন সবাই বলবেন কিছু করার ছিল না, তো লং জার্নি, উনি সেটা করতে পারে নাই। ডাক্তাররা আশা করেছিল কিছু হবে না, কিন্তু হয়ে গেছে, এটা তো দৈব দুর্বিপাক, আমরা কি করতে পারি, আল্লাহর উপরে তো আমাদের কারো হাত নাই। এই নাটকটা সাজায় না।
তারেক রহমান সাহেব এসে হয়তো মায়ের বুকে আশ্রয় করবে, কিন্তু আমাদের কথা তারেক রহমানের বুকে আশ্রয় পড়ো না। আমার কথা দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসা, উনাকে আরোগ্য লাভ করানো, ওনাকে বাঁচিয়ে রাখা। উনি তো ওনার ছেলেকে দেখতে পারবেন না, সে লন্ডনে চিকিৎসার নামে নিয়ে গিয়ে ওনার নিতর দেহটা যখন বের করবেন তখন তো তিনি তার ছেলেকে দেখতে পারবেন না। এই নাটকটা করেন না। আমি বিস্তারিত মনি হায়দারের সঙ্গে কথা বলেছি, মনি হায়দার জিজ্ঞাসা করতে পারেন আপনারা এই ধরনের আলাপ হয়েছিল কিনা। আমি মনি হায়দারকেও বলেছি, ভাই আমি কিন্তু বিষয়টা রেফারেন্স হিসাবে আমি কিন্তু বাইরে বলবো। যাই হোক, এই কথাগুলো অনেক কি বলছি, আমি অনেক বলে আমি আসছি, এসে আমি চলে আসব। আমি সাধারণত প্রেসের সামনে যাই না, এমনি তো আজকে এই নতুন ছেলেরা আমাদেরকে চিনে না, আর তারা তো এমনি যায় ফাজলামি করতে পারে, যে ওই যে কিছু বকশিস দিতে পারে, ওদের রিপোর্টটা ওদের কাছে যায়। মানে জঘন্যতম আজকের এই সাংবাদিকতার পেশাদারিত্ব, বুঝতে পারছেন না? ওই একটা ইন্টারভিউ নিয়েই হাত পাতে, পকেটে হাত দেয়, বুঝছেন না? এটা জঘন্য মানসিকতা। এটা আপনাকে আমি কি বলবো ভাই, আপনারা আসেন ভাই, আপনারা সাংবাদিক, কিন্তু আপনারা সংবাদপত্র চালাবেন, তাদেরকে সেই মতো বেতন দিবেন না, তাদেরকে ভালো সময় মতো বোর্ড বাস্তবায়িত করবেন না। এরা এটা আমাদেরকে ওরা চিনে না, কারণ আমরা ওদেরকে সেই পয়সা দেই না, সেরকম বকশিস তাদেরকে আমরা দেই না, কারণ দেওয়ার বয়স এখন আমাদের নাই, কারণ আমরা এটাকে সমর্থন করি না। কিন্তু আজকালকের বেশিরভাগ ছেলেরা এই কাজটা করে, এই জন্য আমাদেরকে চিনেও না। যখন দেখছেন সেখানে আমার নামটা বলতে হয়েছে, আপনি যে রিপোর্টার দেখে থাকেন নিশ্চয়ই দেখেছেন আমাকে আমার নামটা বলতে হয়েছে। আমি এখানে এসে দেখলাম ইটিভির একটি রিপোর্টার, ওর নাম অসীম বা অসিত এরকম কিছুটার নাম, এই ভদ্রলোক প্রচার করতেছেন যে খালেদা জিয়া অনেকটা আগের থেকে সুস্থ, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এই ব্যাপারে জানানো হবে, আমরা আশা করছি উনি ভালো হয়ে যাবেন। তাই বললাম, তোমার এই আশা ভালো হয়ে যাবেন, উনি সুস্থ হয়ে উঠতেছেন, এটা তুমি কোথায় পাইলে? কারণ আমাদের উপর থেকে বলা হয়। উপর থেকে কে বলছে? একজন বললো যে কেন আপনি চেনেন না? আমি কাকে চিনবো? এটা আমাদের ডক্টর ইয়া বলছে, কি বলে, ডক্টর জাহিদ বলছে। ডক্টর জাহিদ তো বলার কেউ না, ডক্টর এখন পুরা বিষয়টা বোর্ডের আন্ডারে, মেডিকেল বোর্ডের আন্ডারে, মেডিকেল বোর্ডের জাহিদ চেয়ারম্যান না। তাই প্রশ্ন করছি, জাহিদটা কি আবার? এখন অনেকে তো জাহিদের পূজা করে, জাহিদের মাসওয়ারা পায়, অনেকে, অনেক সাংবাদিক জাহিদের কাছ থেকে ভালো পায়, এবং জাহেদের সম্বন্ধে পরে বলবো আপনাকে। এখন প্রশ্ন রয়েছে, এবং এই জাহেদ আপনাদের খুব প্রিয় ছিল, আপনাদের এনএসআই ডিজিএফআই খুব প্রিয় ছিল, খুবই প্রিয় মানুষ ছিল, খুবই বিশ্বস্ত এবং অত্যন্ত অনুগত বাধ্যগত লোক ছিল। আমরা দেখেছি গত 15 বছর। আমি তো বাংলাদেশের ভাই, আমাদের তো চোখ কান আছে, আর আমরা বাংলাদেশে তো ওই চোখ বন্ধ করে চলি না, আমরা বুক ফুলায় চলি, কার সঙ্গে ধাক্কা লাগবে এটা চিন্তা করি না, কিন্তু রাস্তায় সোজা রাস্তায় হাঁটি, বুঝতে পারছেন না? এই জন্য আমরা বলি যে ওই আপনাদের কাছে এই জাহেদ অনেক বড় হতে পারে, কিন্তু আমাদের কাছে সে একটি চর, আগেকার সরকার একটি চর, আমার কাছে, আমাদের কাছে, অনেকের কাছে। কাজে সে বারবার মেডিকেল রিপোর্ট দিবে, আর যার হাত ধরে ওনার লিভার নষ্ট করা হয়েছে, যার মাধ্যমে স্লো পয়জন করে দেশমাতা খালেদা জিয়ার লিভারটাকে নষ্ট করা হয়েছে। ওনার তো লিভার 1.5 বছরের মধ্যে নষ্ট হওয়ার কথা না, 1 থেকে 1.5 বছরের মধ্যে তো ওনার লিভার নষ্ট হওয়ার কথা না, এবং মেডিকেল রেকর্ডে নাই, মেডিকেল কোন সায়েন্সে, মেডিকেল সায়েন্সে নাই যে 1 থেকে 1.5 বছরের মধ্যে লিভার পুরা ডেস্ট্রয় হয়ে যেতে পারে। এখানে স্লো পয়জন করা হয়েছে এই জাহেদের মাধ্যমে, সেটা প্রমাণ সাপেক্ষ, তদন্ত করলে বেরিয়ে আসবে, সুস্থ তদন্ত হলে এটা বেরিয়ে আসবে। কাজে সে জাহেদের বক্তব্য শুনতে হবে আমাদেরকে, এই নিয়ে আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়েছে। যাই হোক, এটা তার প্রফেশনাল অ্যাক্টিভিটিস, ওই সাংবাদিকের প্রফেশনের মধ্যে বাধা দেওয়া ঠিক হয় নাই, কিন্তু প্রতিবাদ করতে হবে তো। কাজে আপনাদের সংবাদপত্র ভাইদের বলছি, আপনাদের কাছ থেকে কিন্তু আমরা বস্তুনিষ্ঠ, সৎ, সত্য খবর আশা করি। সেখানে যদি আপনারা ডিসটোর্টেড খবর দেন, সেখানে যদি আপনারা আমাদেরকে ভুল খবর দেন, সেখানে যদি আপনারা আমাদেরকে সেখানে যদি আপনারা ভুল তথ্য দেন, তাহলে তো আমাদের জাতি বিভ্রান্ত হবে, জনগণ বিভ্রান্ত হবে, দেশ বিদেশ বিভ্রান্ত হবে। কারণ অনেক বিদেশিরা আছে যারা ওই নিউজটুকু নিয়ে তাদের প্রধানমন্ত্রীকে জানায়, তারা ওই টেলিভিশনে নিউজটুকু কাট করে নিয়ে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা তার ওই রাষ্ট্রদূতের মাধ্যমে তার দেশে জানায়।
ইটস ভেরি ইম্পর্টেন্ট। যারা দেশমাতা খালেদা জিয়া নিয়ে কনসার্ন, তারা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় খবর নিচ্ছে না কি অবস্থা হচ্ছে না হচ্ছে, এবং সারা বাংলাদেশের জনগণ কিন্তু তাকিয়ে থাকে টেলিভিশনের স্ক্রিনের দিকে যে তারা কি বলে। কিন্তু আজকে দুর্ভাগ্য, এবং সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, আমি যখন কথা বলতে গেলাম তখন তারা একটা লোকের ইশারায়, একজন ইশারায় সমস্ত ক্যামেরা একসঙ্গে অফ হয়ে গেল। তাতে বুঝতে পারছেন সিন্ডিকেটটা কত বড়। অর্থাৎ তারা যে নিউজটা করতেছে, এই নিউজের বাইরে কোনো নিউজ তারা দিবে না, এবং দেয় নাই। কালকে আমার নিউজ দিতে পারে নাই। দুর্ভাগ্যক্রমে যেহেতু আমি অনলাইনে প্রোটেস্ট করেছিলাম, দুর্ভাগ্যক্রমে যেহেতু আমার অনলাইন যখন চলতেছিল তখন করেছিলাম, ফলে জিনিসটা হাইড করতে পারে নাই। আমি এই জন্য অনলাইনে তাকে বাধাটা দিয়েছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার তখন ওই মুহূর্তে অনলাইনের সেন্সটা কাজ করতো, তাহলে আমি হয়তো বাধা দিতাম না। কিন্তু আমি বাধা দিয়েছি তার বক্তব্যের উপরে, তো ওই জন্য অনলাইনে চলে গেছে, এবং আপনি ফ্রান্সে বসেও সেটা আপনি দেখে ফেলেছেন। যাই হোক, আমার আচরণটা ভদ্রচিত ছিল না। আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদের কোনো ভাষা হয় না, প্রতিবাদের কোনো ভাষা থাকে না, এবং প্রতিবাদ কখনোই পদ্ধতিত হয় না। আমাকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। আপনাদের সাংবাদিক ভাইরা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকল সাংবাদিক ভাইদের কাছে দুঃখিত। আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। কোন অবস্থায় যেন ভুল তথ্য, বিভ্রাটমূলক এবং অসত্য, বিকৃত খবর, গুজব, এগুলো যেন আপনাদের মাধ্যমে প্রচারিত না হয়, এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং আবেদন থাকবে। আমরা আপনাদের মানসিক অবস্থা বুঝি, যার কারণে এটাও বুঝতে পেরেছি হয়তো হঠাৎ করে হয়েছে, কারণ আপনাকে আমি চিনি দীর্ঘদিন, আপনার কাছে এই ব্যবহার জীবনে দেখিনি আমি। তো এই জন্য আমার কাছে খুব একটা মনে হয়নি, কিন্তু অনেকে আলোচনা করতেছে, এটা আমি চিন্তা করলাম যে না, আক্তার ভাই একটু আইনে জিজ্ঞেস করা দরকার আমার। যেমন এখন এখানে এই যে কমেন্টসে অনেকে আমারে বলতেছে, ও ভাই আপনি যে শেখ হাসিনার খবর নেন, আপনি খালেদা জিয়ার খবর নেওয়ার কি দরকার? এখন পাবলিককে কিভাবে বুঝাবো ভাই, আমরা তো সবার খবরই নিব। আমরা নিরপেক্ষতার দৃষ্টি থেকে চেষ্টা করি যে সবকিছু আনতে, যাতে পাবলিক জানে, সত্যটা জানা উচিত পাবলিকের। আক্তার ভাই, আমার যেটা আসল প্রশ্ন, কেমন দেখেছেন ওনাকে, আসলে কি অবস্থাটা, মানে উনি কি আইসিইউতে না ভেন্টিলেশনে, সবগুলো বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশে একটা অন্যরকম অবস্থা। আপনি আসলে কি দেখেছেন? ওনার দেহটা বাংলাদেশে, আত্মাটা পরকালে। আমার এই বিষয়টা নিয়ে আসলে আর আপনাকে প্রশ্ন করার মতো আর কিছু অবকাশ নেই। আমি আমার ফ্র্যাঙ্ক কনফেশন দিলাম। জি, আমি আমার অনুভূতি, আমার দৃষ্টিভঙ্গি, আমি পারিপার্শ্বিক দেখে বললাম যে উনার নিতর দেহটা বাংলাদেশে এখনো এভারগ্রিন হাসপাতালে আইসিইউতে আছে, কিন্তু ওটার ভিতরে কোনো আত্মা নাই। সে আত্মা ইতিমধ্যেই চলে গেছে আল্লাহর কাছে। আক্তার ভাই, আপনি হসপিটালে ছিলেন 3 দিন বা 4 দিন আগে, সম্ভবত হসপিটালাইজ ছিলেন। আমি এখনো হসপিটাল থেকে শুয়ে শুয়ে কথা বলতেছি আপনার সাথে। আচ্ছা, এখনো আপনি ওই দিন একটা ইয়েতে বলেছিলেন, লাইভে, এই পূর্ণিয়া ভিউ বলেছিলেন যে এই যে আপনার সেনাবাহিনীর যে প্যারেডটা হলো, ওখানে নিয়ে যাওয়াটা ভুল ছিল, বা ডাক্তার, ওনার যে পার্সোনাল ডাক্তার আছে, তিনি কিভাবে এই অনুমতিটা দিলেন? আমাদের হিসাবও তাই বলে যে ওনার যেই রোগ বলা হচ্ছিল সেটাতে ওইখানে নেওয়াটা ভুল ছিল। আপনি ব্যাপারটা আরেকবার একটু ভেঙে বলবেন, কারণ ওই দিন রাতের এই জিনিসটা কিন্তু অনেকে শুনেনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, যার কারণে আমি আপনাকে আবারও সেই জিনিসটা। আমি আসলে 23 তারিখে দশমাতা খালেদা জিয়া ভর্তি হওয়ার পরে 24 তারিখ সকালে যখন মেডিকেল রিপোর্ট দেখলাম যে ওনার হার্টে ইনফেকশন হয়েছে, এবং লাঞ্চে পানি ঢুকেছে, এবং তার সারা শরীরে পানি, তখন এটা নিয়ে আমি কিছু আমার বন্ধু বান্ধব, সিনিয়র ডক্টর যারা আছে আলোচনা করলাম, এবং আলোচনা করে যেটা ওনারা বললেন যে ওনাকে ঠান্ডা লাগানোটা ছিল একটা ভয়ানক ভুল সিদ্ধান্ত। কারণ হার্ট ইনফেকশন হইলে হার্ট এক্সপ্যান্ড করতে পারে না,
এক্সপ্যান্ড করতে তার কষ্ট হয়, কারণ একটা জায়গা তো ইনফেকশন হয়ে গেছে, সেখানে ব্যথা পায়। হাতটা তো, আপনি একটা হাত যদি একটু ব্যথা পান, ইনফেকশন থাকে, তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন না, বা এই জায়গাটাতে কাজ করতে পারবেন না, কাজটা অন্য জায়গাতে করতে হবে। হার্টটা একই অবস্থা, যেটুকু জায়গাতে ইনফেকশন আছে এইটুকু জায়গার মধ্যে চাপ দিতে পারে না, চাপ দিলে ওই ব্যথাটা ওরা বাড়ে, ইনফেকশনটা ব্যথা হয়। তো ফলে এটা এইটা সমস্যাটা ইনফেকশনের। আর সেই ইনফেকশনটা বৃদ্ধি পায় যখন ঠান্ডা বাতাস বুকে ঢুকে, অর্থাৎ যখন বাইরে গেছেন, অগ্রহায়ণ মাসের বাতাস ঠান্ডা এবং টেম্পারেচার হ্যাজ কাম ডাউন বিলো 20, সেই টেম্পারেচারে উনাকে নিয়ে যাওয়া কতটুকু সঠিক হয়েছে, এটা আমি তো তাদের উপরে কথা বলার অধিকার রাখি না, হয়তো ক্ষমতা রাখি, কিন্তু অধিকার থাকলে তো আমি বিচারের ব্যবস্থা করতাম, কিন্তু কথা বলার অধিকার আমার নাই, কিন্তু ক্ষমতা আমি রাখি। অধিকার নাই এই জন্য, যেহেতু আমি বিএনপি থেকে কোনো বহিষ্কৃত একজন মানুষ, আমি দলহীন, দলছুট বা দলবিহীন একজন মানুষ। আই এম বাই মাইসেলফ। আমি একজন রাজনীতিবিদ, একক রাজনীতিবিদ, এবং আমি একাই এখন রাজনীতি করার চেষ্টা করছি। আমার সে রবীন্দ্রনাথের বিখ্যাত কথা, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে তুই একলা চল, একলা চল, একলা চল। আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমিও একলা চলবো। আমার যা বলার কথা, আমার হৃদয় নিংড়ানোর কথা, দেশের ভালোর কথা, জনগণের ভালোর কথা, তাতে যত রক্ত চক্ষু আমার আসুক না কেন, যতই হামলা মামলা হোক না কেন, বাকি জীবনটা আমি এই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা মিডিয়া যদি আমার সঙ্গে সহযোগিতা না করেন, আপনারা সুযোগ আমাকে না দেন, তাহলে তো কোনোদিনই বলতে পারবো না। আপনি কোন দল বিশ্বাস করেন সেটা বড় কথা না। আমি আপনার মাধ্যমে আমি আমার জনগণের কাছে যেতে চাই। আওয়ামী লীগের লোক আমার কথা ভালো না বাসুক, না দেখুক, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমাকে যারা ভালোবাসে তার একজন যদি আপনার অনুষ্ঠানটা দেখে, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ থাকবো। আপনাকে এই গালি দেওয়ার জন্য আমি দুঃখিত, সরি, কিন্তু আমি মনে করি আপনি একটা জাতীয় মিডিয়া, আপনি জনগণের জন্য, মানুষের জন্য কথা বলেন, কথা বলার সুযোগ দেন। আপনি যে আমাকে সুযোগটা দিয়েছেন, আমি সেই কথাটাই বলার চেষ্টা করছি। তাই আমি মনে করি দেশমাতা খালেদা জিয়াকে 21 তারিখে সশস্ত্র বাহিনী দিবসে না নিয়ে ওনাকে ঘরের থেকে বসিয়ে একটা মানে ডিস্টেন্ট মাধ্যমে, রিমোট কন্ট্রোল, যেমন আমরা কথা বলতেছি, এরকম ভাবে উনি বানিয়ে দিতে পারতেন, ওনার সঙ্গে কথা বলতে পারতেন, ইন্টারনেটে উনি সেই অংশগ্রহণ করতে পারতেন, তাহলে আজকের স্বাস্থ্যের ঝুঁকিটা পড়তো না। হায়াত মওত আল্লাহর হাতে, আমরা কেউ মৃত্যুকে ঠেকাতে পারবো না, আমরা কেউ মৃত্যুকে ডিনাই করতে পারবো না। মৃত্যু আমাদের সবার জন্য অবৈধ, রাজা হোক, বাদশাহ হোক, সম্রাট হোক, গরিব হোক, দুঃখী হোক, সহায় সম্বলহীন হোক, ক্ষুধার্ত হোক, তারপরও তার মৃত্যু তার সময় পদ্ধতি নির্ধারিত। মৃত্যুকে আমরা ঠেকাতে পারবো না, কিন্তু চিকিৎসার ব্যবস্থা তো আমরা করতে পারবো, একটা মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। আজকে বড় দুর্ভাগ্য, তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়া আজকে একরকম বলতে গেলে বিনা চিকিৎসায়, উদাসীনতায় এবং ষড়যন্ত্রের শিকার হয়ে এই পৃথিবীর থেকে ত্যাগ করে চলে গেলেন, যা আমরা প্রকাশও করতে পারছি না। এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কাজেই আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই, আপনি যে মনে করেন না কিছু, ভাই, দেশমাতা খালেদা জিয়াকে 21 তারিখে ঠান্ডা বাতাসে নিয়ে যাওয়া ছিল আমাদের মহা ভুল, মহা অন্যায়, মহা সিদ্ধান্ত। যারা সিদ্ধান্তগুলো নিয়েছে তাদেরকে জবাব দিয়ে আওতায় আনা উচিত, তাদেরকে জবাব দিয়ে আনতে হবে। এটা আমার আপনার মাধ্যমে আবেদন থাকলো। আমি যদি আপনার মিডিয়াতে আমাকে এরকম সুযোগ দেন, জানি না আগামীতে সুযোগ দিবেন কিনা। সবাই তো আমরা দল কানা, দলের পক্ষে দলের মধ্যে কথা বলি, তা আমি একজন স্বাধীন চেতা মানুষ, একা কথা বলি। আমাকে যদি সুযোগ দেন, আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে এবং ধন্যবাদ জানাবো আপনাদের কাছে, যাতে আমি জনগণের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছাতে পারি। শুধু আপনি না, যদি আগামীকাল যদি তারেক জিয়াও ইন্টারভিউ দেয়, তাতেও আমার কোনো দুঃখ নেই, আমি ওনারটাও নিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরটাও নিব, আমি সবারটাই নিব। কারণ হচ্ছে আমি দল করি, কোন দল করি সেটা হচ্ছে পরের কথা, কিন্তু আমরা আলোচনা তো করতে পারি, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যান বিং আমরা আলোচনা তো করতে পারি। সবাই এক একজনের এক এক মতামত আছে। যেমন এখন আপনাকে একটা প্রশ্ন করব, যেটা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, সেটা হচ্ছে যে আপনার এই যে
কিন্তু আমি উত্তর আপনাকে দেবো পরিষ্কার ভাবে। জি, ইয়াসির আরাফাত যখন মারা যায়, ইয়াসির আরাফাতকে কিন্তু মুমূর্ষু অবস্থায় ফ্রান্সে নিয়ে আসা হয়েছিল, এটা জানেন কিনা জানি না। জি, এবং ওই সময় আমি যেহেতু ফ্রান্সে থাকি, সুতরাং ওই সময় একজন টিভি সাংবাদিকের সাথে আমার ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, ওনার সে হসপিটাল পর্যন্ত। তখন আরবিতে ওনার ওয়াইফ যা বলতেছিল, আরবিতে আর আমি বুঝি না, তাহলে একজন আরবি উনি আবার আমাকে ইংলিশ ট্রান্সলেট করে দিচ্ছিলেন, এবং আমি ওটাকে আবার উর্দুতে, মানে পাকিস্তানি এক টিভি সাংবাদিকের সাথে গিয়েছিলাম, তাই খুব হিন্দি ভালো বলতে পারি বিদায় ও বলছে তুমি একটু ট্রান্সলেট করো। আমি ট্রান্সলেট, তো ওখানে বলা হচ্ছে যে ওনাকে স্লো পয়জনিং দেওয়াইছে এই সেই, কিন্তু ফ্রান্সের ট্রিটমেন্টে ওরা বললো যে না, এটা আসলে স্লো পয়জনিং বা এত লং এগুলো হয় না, যা হয়েছে গত 1-1.5 মাসের ভেতরে ওনার শারীরিক অবস্থার প্রচন্ড অবনতি হয়েছে, এটা বললো। তো এই জন্য যে স্লো পয়জনিং আপনি যদি বলেন, বা আমরা যদি স্বীকার করি যে 17-18 বছর ধরে উনি তো জেলে তো ছিলেন, উনি তো হসপিটালে ছিলেন, এর আগেও উনি তো হসপিটালাইজ ছিলেন। তো সে হসপিটালাইজ ছিলেন, এটা স্লো পয়জনিং বা নিউমোনিয়ায় যে বয়স, আমার বাবার বয়স ওনার বয়সের প্রায় সেম, আপনার বয়সও সেম। আসলে আপনারা তো এখন আপনাদের যে বয়স এটা বাচ্চাদের সমান, আপনাদের বডি কন্ডিশন এটা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা সেম আপনাদের অবস্থা। সামান্য ঠান্ডাতেও প্রবলেম, সামান্য গরমেও প্রবলেম। 17 মাস ধরে উনি দেশের বাহিরে বা উনি ইংল্যান্ডে এসে চিকিৎসাও করে গিয়েছিলেন, উনি আবার ফেরত গিয়েছেন। ইংল্যান্ডে যে ট্রিটমেন্ট, এখানে যা জানলাম যে মোটামুটি ওনার ট্রিটমেন্ট সব দিয়েছেন। এর পরেও গত 2 মাসে এমন কি ঘটলো যে আজকে উনি শেষ হয়ে গেলেন? আপনার কি মনে হয় তদন্ত হওয়া উচিত? আমি কিন্তু বলেছি আপনাকে, আপনার প্রশ্নের উত্তর আমি দিব। জি, উত্তর নিতে কি পারবেন? অবশ্যই। দেখেন, আপনি ইয়াসির আরাফাতের উদাহরণটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন? যে দেশমাতা খালেদাকে পয়জনিং করা হয় নাই এবং স্লো পয়জনিং করা হয় নাই, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বুঝতে চাচ্ছেন। ইয়াসির আরাফাত গিয়েছে, তাকে পয়জনিং করা হয় নাই, এটা হয়তো ফ্রেঞ্চ গভর্নমেন্টের পলিসি ছিল যে বিষয়টা জানে ইসরায়েলের মধ্যে বা ইসরায়েলের বিরুদ্ধে কোন রকম আক্রোশ সেখানে তৈরি না হয়। পলিটিক্যাল নিউজ আর ভিউজ এক জিনিস নয়। রাজনৈতিক নেতাদের সম্বন্ধে মানুষ সবসময় সত্য কথা বলে না, এখানে অনেক স্থান কাল পাত্র ভেদ করে বলে। আজকে আমরা কেন বলছি দেশমাতা খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে? এই জন্য বলছি, উনি বহুদিন আপনাদের জেলে ছিল। আপনাদের বলতে সরি মনে করেন, আমি আপনাকে পার্টি বলছি না, সরি ভাইয়া। আওয়ামী লীগ সরকারের জেলে ছিল, জি, এবং চিকিৎসা, বিনা চিকিৎসা, অতি চিকিৎসা, এই চিকিৎসা, দেশে চিকিৎসা, বিদেশে দিতে দিবে না, এই ধরনের অনেক কিছু হয়েছে। কাজে আমরা তো অভিযোগ করতে পারি না, এটাই করা স্বাভাবিক। কারণ একজন মানুষের লিভার সিরোসিস 1 থেকে 1.5 বছরের মধ্যে হয় না। এরকম কোনো ইতিহাস, এরকম কোন মেডিকেল হিস্ট্রি আপনি দেখাতে পারবেন না যে একটা স্বাভাবিক মানুষ যে এক্সটেন্সিভলি ড্রিঙ্ক করে না বা যে এক্সটেন্সিভলি অড ফুড খায় না, তাদের লিভার সিরোসিস হওয়ার চান্স খুবই কম। আর সেখানে 1.5 বছরের মাথায় ওনার সেই লিভার পুরাটাই ফেল করে গেল। লিভার সিরোসিস এত বড় আকার ধারণ করলো, ফেল করে গেল। আমি ডক্টর জাহিদ সম্বন্ধে আপনাকে যে বলছি, ডক্টর জাহিদ সাহেব অত্যন্ত মিডিওকার একজন ডাক্তার, খুব একটা ভালো ডাক্তার না, উনি উচ্চমানের ডাক্তার না। উনি প্রফেসর হয়েছেন বিএনপির কোটায়, উনি আমাদের এখানে একটা ফার্মাসিউটিক্যাল দিয়েছেন আমাদের পাকুন্দিয়াতে, সেটারও মালিক হয়েছেন উনি। এইখানে চাকরি করার সুবাদে, দেশমাতা খালেদা জিয়ার চাকরি করার সুবাদে আওয়ামী লীগের কাছ থেকে উনি একটা ফ্যাক্টরির মালিক হয়েছেন। সেই ফ্যাক্টরিটা আওয়ামী লীগের লোকদের সঙ্গে পার্টনারশিপে আছে আমার এই নির্বাচন এলাকা পাকুন্দিয়াতে। আমি অন্য পার্টনারদের স্বার্থে ফ্যাক্টরিটার নাম বলছি না, কিন্তু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। তো ওই ভদ্রলোককে যদি কোনো একজন খুব দাম করা ডাক্তারের নামে, আওয়ামী লীগের ডাক্তার নামে যদি বলা, বেটা তুমি এই ওষুধটা খাওয়াও 7 দিন, ইট উইল বি অল রাইট,
এই ওষুধটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ এখনো হয়তো জাহেদকে দেয় নাই, অথবা জাহেদ কোনো না কারণে ওইটাতে কম্প্রোমাইজড হয়েছে। এই কম্প্রোমাইজড হওয়ার কারণে ওনাকে সেটা দিয়ে তখন ওনার লিভার সিরোসিসটাকে করে ওনার লিভারটাকে ধ্বংস করেছে। এটা আমার অ্যাজাম্পশন না, এটা আমার প্রিজাম্পশন না, এটা আমার ডিডাকশন। পরিস্থিতিতে আমাকে বলতে বাধ্য হচ্ছে, এটাই আমাদের ফাইন্ডিংস, এটাই বলতে পারি। না হলে 1.5 বছরের মাথায় দেশমাতায় খালেদা জিয়ার লিভার সিরোসিস হতে পারে না, মেডিকেল সায়েন্স সেটা বলে না। এর কোনো প্রমাণ থাকলে আসেন বলেন, কথা বলবো। তৃতীয়ত আপনি দেখেন, ওনাকে ভর্তি করা হলো 23 তারিখ রাত্রে নিয়ে আসা হলো রাশেদ ভাই। 23 তারিখে রাত্রে এনে ওনার রক্ত অল তার সকল তো রক্ত ডায়াগনোস্ট করা। আমিও তো 23 তারিখ রাত্রে প্রচন্ড পেটের ব্যথা নিয়ে আমি রাত্রে 11টার সময় হাসপাতালে ভর্তি হলাম। সেখানে তো আমাকে ডাক্তার অবজারভেশনে রাখে নাই। প্রথম তো আমার ব্যথা উপশম করার জন্য ওষুধ দিয়েছে, তারপরে ব্যথা উপশম হচ্ছে না। তারপরে রাত্রে আমার ব্লাড নিয়েছে, আমার ইসিজি করিয়েছে, আমার সবকিছু করিয়েছে, করানো করতে করতে তারপরে আমাকে 10টার দিকে আমার এন্ডোস্কোপি বন্ধ করানো হয়েছে। করে 10টার সময় দেখা গেল যে না, আমার পেটের ভিতরে আলসার হয়ে গেছে। এটা তো ডাক্তার 10টার মধ্যে ডায়াগনোসিস করে আমার ট্রিটমেন্ট দিয়েছে। আমি আল্লাহর রহমতে এখন ভালো, আমার ব্যথা চলে গেছে। এখন এই যে আলসার ঠিক করতে গিয়ে আমার একটু ডায়াবেটিসটা বেড়ে গেছে, আমি আর 2 দিন থাকবো হয়তো ডায়াবেটিসটা কন্ট্রোল আনার জন্য। দেশমাতা খালেদা জিয়া 23 তারিখ ভর্তি হয়েছে, তার মেডিকেল হিস্ট্রি আমাদের সবার জানা, এটা ডাক্তার জহেদের জানা, মেডিকেল বোর্ডের জানা, কারণ বহুবার এবার কেয়ার হাসপাতালে নিয়ে গেছেন, তার সকল রেকর্ড পত্র আছে। আমার মধ্যে একটা মানুষের রেকর্ড আমরা হাসপাতালে রাখি সবসময়, আমরা কখন ডাক্তারের কাছে গেলাম, কখন গেলাম না, কি ওষুধ আসছে খেলাম, কি ওষুধ 6 মাস আগে খেয়েছিলাম, তার কোনো এফেক্ট এখনো রয়ে যাচ্ছে কিনা, এগুলো আমরা দেখি, আমরা করার চেষ্টা করি। আর 3বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া, আমার দেশমাতা বলি, দেশমাতা খালেদা জিয়া অবজারভেশন রাখবেন 48 ঘন্টা আপনি তাকে উইদাউট ট্রিটমেন্ট। ইজ ইট নট এ সুইসাইড? এটা কি হত্যা না? ইট ইজ নট কিলিং না? এটা কি হত্যার শামিল নয়? তো প্রয়োজনে তো করেছেনই, তারপরে এখন এসে তাকে হত্যা করার জন্য আপনি 48 ঘন্টা ওনাকে আপনি অবজারভেশনে রাখলেন। কেন রাখলেন? আমি তো সরকারকে দায়ী করি, সরাসরি সরকারকে দায়ী করি। আপনি 2 দিন আগে যার সঙ্গে বসে হাসি ঠাট্টা করলেন, এত আনন্দ ফুর্তি করলেন, 21 তারিখ সন্ধ্যায় আপনি যাকে প্রধান উপদেষ্টা হয়ে, যিনি আপনার পরে গেল, আপনি ওনাকে রিসিভ করলেন, এত পার্সোনালিটি আপনি ওনার সঙ্গে দেখালেন যে হ্যাঁ, আমি ওনাকে রিসিভ করার মতো আমি এত বিনয়ী। আর সেই মহিলা, সেই আপনার বন্ধু, যাকে আপনি সেদিন বন্ধু বলে স্বীকার করেছেন, আপন বলে স্বীকার করেছেন, তিনি হাসপাতালে ভর্তি এবং তার অবস্থা সংকটাপন্ন, কথাটা বলার পরেও প্রধান উপদেষ্টা যদি সেদিন যাইতেন, তাহলে তার চিকিৎসা তো তখনই শুরু হয়ে যেত। কারণ এমন দেশের আমাদের রাজনৈতিক চর্চাটা কি, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বড় বড় ডাক্তাররা বিএনপি রোগী দেখতে যায় না, আবার বিএনপির আমলে বিএনপির বড় বড় ডাক্তাররা আওয়ামী লীগের লোক মরে গেল দেখতে যায় না। দেখছেন না কিবরিয়া সাহেবকে কেমনে মেরে ফেলা হলো, দেখলেন না কিবরিয়া সাহেবকে কেমনে করা হলো, একইভাবে দেখলেন না সাইফুর রহমান সাহেবকে আবার কেমনে মেরে ফেলা হলো। একই ভাগ্য, কিন্তু একই জিনিস হয়েছে। কাজে বাংলাদেশে তো আমরা ভুরি ভুরি দেখছি, কাজে কোন ডাক্তারের ঘাড়ে কয়টা মাথা যে এখন এই সরকারের আমলে সরকারের ইনস্ট্রাকশন ছাড়া, অর্ডার ছাড়া রুগী দেখতে যাবেন। আপনি প্রথম 5 দিন সরকারে কেউ আসলেন না, মেডিকেল আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় মহিলাও আসলেন না। তারা ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা এখানে কি করে আসবে? সো বিএনপি যে খুচরা কিছু ডাক্তার ছিল, এরা মিললে চেষ্টা করছে 48 ঘন্টা ওনার সবকিছু কলাপস করে দিয়ে পরে চিকিৎসা করার ব্যবস্থা করেছে। তারপরে আমি অধম, আমি 23 তারিখ বিকাল 24 তারিখ থেকে আমি অকথ্য ভাষায় গালাগালি করা শুরু করলাম সরকারকে, দলীয় নেতাদেরকে। অকথ্য ভাষায় বলছে, এটা কোন রাজনীতিবিদ এই ভাষায় কথা বলবে না, তারা আরো মার্জিত, আরো সুন্দর সুললিত ভাষায় কথা বলবে। কিন্তু আমি সেই মার্জিত কথার দিকে চাইনি, কারণ আমার হারানোর কোনো ভয় নাই।
আমি কঠিন ভাবে কথাগুলো বলেছি, আমাদের বন্ধুরা কিছু আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার। এছাড়াও আমার নিজস্ব ইউটিউব আছে, আমার নিজস্ব ফেসবুক আছে, সেখানেও আমি আমার কথা বলে যেতে পারছি এবং বলে যাচ্ছি। আমি টনক নাড়াতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া, কিন্তু সময় মতো পারলাম না। সময় মতো যদি পারতাম, হয়তো আমি যদি আরেকটু বেশি আক্রমণাত্মক হইতাম, আরো বেশি যদি আমি সেদিন হাসপাতালে গিয়ে ভাঙচুর করতাম, তাহলে মনে হয় আজকে অবস্থাটা হয়তো ভিন্নতর হইতো। কাজে আপনি যে বললেন ইয়াসির আরাফাতের এক্সাম্পলটা আনলেন, আমি আপনার সঙ্গে একমত, 100% বিশ্বাস করি ইয়াসির আরাফাতকে হয়তো স্লো পয়জন দেওয়া হয় নাই, এটা ফ্রান্সের ভাষায়। কিন্তু ফিলিস্তিনরা এখনো বিশ্বাস করে, হামাসরা এখনো বিশ্বাস করে, লেবাননিরা এখনো বিশ্বাস করে, সিরিয়ানরা এখনো বিশ্বাস করে যে ইয়াসির আরাফাতকে স্লো পয়জন করেই মারা হয়েছে। এটা যার যার অবস্থান থেকে, যার যার দৃষ্টিকোণ থেকে সেটা দেখা যাচ্ছে। আমি আওয়ামী লীগ সরকারকে দায়ী করছি, সরাসরি শেখ হাসিনাকে দায়ী করছি, কারণ ওনার আমলে, শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে দেশমাতা খালেদা জিয়া একটি দিনের জন্য শান্তিতে ছিল না, একটি মুহূর্তকে ওনাকে শান্তি দেয় নাই। অপমান থেকে নিয়ে, হিউমিলেশন থেকে নিয়ে, বাড়ির থেকে উচ্ছেদ করার থেকে নিয়ে, জেল, জুলুম, নির্যাতন, এমন কোনো কিছু নাই তাকে ওনাকে দেন নাই। ওনার চিকিৎসা করতে দেন নাই, ওনাকে হাসপাতালে ওনার ইচ্ছা মতো ডাক্তার দেখাতে দেন নাই, ওনাকে আইনে কাঠগড়ায় দাঁড় করিয়ে ওনাকে ডিফেন্স করার সুযোগ দেন নাই। কতগুলো পাতানো খেলা দিয়ে আপনারা ওনাকে দিয়েছেন, যারা পরবর্তী দেখা গেল যে সরকার উকিল হয়েছে, তারা বড় উকিল হয়েছে। দেশমাতা খালেদা জিয়ার ডিফেন্স লয়ার পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের অ্যাটর্নি জেনারেল হয়, এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হয়। কি মজার জিনিস রাশেদ ভাই, বুঝতে পারছেন? তো এই যে খেলাগুলা, এই খেলাগুলা বোঝার জন্য হয়তো আমরা এখনো 74 বছর বয়সে বেঁচে আছি। আমি জানি না 74 বছর বয়সের রাজনীতি আমরা 100 কোটে আমরা আছি কিনা। তো আই এম দ্য টপ 100 অফ বাংলাদেশ, আপনি ভালো লাগুক আর না লাগুক। আনফরচুনেটলি আপনাদের ইচ্ছার বিরুদ্ধে হলো আমি তো এই 100 জনের মধ্যে একজন, বাংলাদেশের 100 রাজনীতিবিদদের মধ্যে একজন। আমাদের পরিপক্কতা আছে, অভিজ্ঞতা আছে, টুকটাক ছোটখাটো শিক্ষাগত যোগ্যতা আছে, পড়তে পারি, লিখতে পারি, বলতে পারি। এর চেয়ে বাকি যোগ্যতা চাকরি করে খাইনি, যদি খাইছি চাকরির জন্য যা লাগে শিখছি। চাকরি ছাড়ছি তো 40 বছর আগে, তারপরেও তো বেঁচে আছি, নিজের কাজ নিজে করে যাচ্ছি। কাজেই রাজনীতি নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ দিতে আসেন এই পুষ্পে পোলাপানের সঙ্গে, তাহলে তো আমাদের কথা বলার আছে। আপনি টপ 100 দিয়ে সম্মান করবেন না, আর আপনি মিলিয়ন্স কে আপনি সম্মান করতে হবে। আপনার মতো এরকম নেতা তো বাংলাদেশে হাজার হাজার ঘরে ঘরে আছে, বুঝতে পারছেন না? আমাদের এক জেনারেল একবার বলেছিল, একজন সেকেন্ড লেফটেন্যান্ট বলেছিল, আমি সে কথাটা রিপিট করব না, বুঝতে পারছেন না? যেই আমি বলবো না, কাজে একটা জেনারেল, বুড়া জেনারেল বলছিল যে এই বুড়া হয়েছি তুমি মনে করো না যে তোমার মতো অনেক জিনিস হাত দিয়ে বাইরে ফেলাই দিছি, যেটা রেখে দিলে তোমার আরো অনেকগুলো লেফটেন্যান্ট হইতো, ডজন ডজন হইতো। তো এর ছিল তার ডার্টি ল্যাঙ্গুয়েজ, বুঝছেন না? এক জেনারেল বলেছিল। আমরা তো সেগুলো রিপিট করতে চাই না। আমরা ঘাস খাইতে তো এখানে আসি নাই, আমরা তো গোড়ায় ঘাস কাটি নাই যে আপনাদের কাছে। হ্যাঁ, আমরা অবশ্যই শিখবো, শিক্ষার তো শেষ নাই, কিন্তু শিখবো বলে তো আপনার প্রজন্মটা শিখবো, কিন্তু আমারটা তো আমি শিখে আসছি। আমার সময়কার, আমার অভিজ্ঞতা আমার হয়েছে, এটা তো আপনার হয়নি রাশেদ ভাই এখনো না। কাজে আমাকে সেই সম্মানটুকু, সেই অবস্থানটুকু না দেন, তাহলে আমাদের কিছু বলার নাই। আমি ধন্যবাদ, আপনি যে এই কথাগুলো বলার সুযোগ আমাকে দিয়েছেন, আমি কৃতজ্ঞ। নাহলে এই কথাগুলো বলতে পারতাম না। কে শুনতো? 2-4-5 জন লোক শুনলেও তো শুনতেছে, যারা শুনতেছেন তাদেরকে ধন্যবাদ। ভাই, আপনার রাজনীতি এমন একটা জিনিস, জনগণ আপনাদের কাছে বলি, আপনারা যা দেখেন তা সত্য না, আর যা সত্য তা আপনারা দেখেন না, আপনাদেরকে দেখানো হয় না। আপনি তো একটু আগে বলছিলেন যে একজন দর্শক দেখলে হইলো আপনি খুশি, তবে আপনাকে বলি এই মুহূর্তে আমাদেরকে 7,000 দর্শক দেখছে, 7,000 দর্শক দেখছে এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। কাজে আমি কথাগুলো বলার চেষ্টা করছি যে রাজনীতির এমন একটা ডার্টি গেম,
আপনার ব্রেসদেব মারা যাওয়ার কতদিন পরে আপনি রিপোর্ট পেয়েছেন যে হি ডাইড? মাওসেতুং মারা যাওয়ার পরে কতদিন পরে জানতে পারছেন যে মাওসেতুং মারা গেছে? চায়নারা কি জানতো মাওসেতুং কবে মারা গেছে? মাওসেতুং কি বলেন ডেথ সার্টিফিকেট আছে কোনো? বলেন। আমি দুইটা বড় নেতার কথাই বললাম। রাশিয়ার সেই লৌহ মানব ব্রেজনেভ নিশ্চয়ই ভুলে যান না তার কথা আপনারা, বুঝতে পারছেন না? আর চীনের তো ফাউন্ডার, নিউ জেনারেশন ফাউন্ডার, সেই মাওসেতুং এর মৃত্যুটাও তো ঘোষণা হয় নাই। ঘোষণা হওয়ার আগে পর্দার আড়ালে অনেক কিছু সেটেল করতে হয়েছে। চায়না কি কমিউনিজমের দিকে যাবে, না সোশ্যালিজমের দিকে যাবে, না নিউ রিয়েলাইজেশনের দিকে যাবে? তারপরে সিদ্ধান্ত হওয়ার পরে তারপরে তো মৃত্যু ঘোষণা আসছে। মাদাম চেনকে তো পরে অ্যারেস্ট করতে হয়েছে। মাদাম চেন তো বিদ্রোহ করেছিল, আপনি জানেন, গ্যাং অফ ফোর বলে, পরে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো গ্যাং অফ ফোর কি? সেই এই মাওসেতুং এর মৃত্যুটাকে চ্যালেঞ্জ করছিল বলেই তো তোমরা যে কনই, তো তাদেরকেও তো মাদাম চেনকে, মাদাম মাওসেতুংকে গ্যাং অফ ফোর বলে হ্যাং করা হয়েছে। সেটা তো চায়নাবাসী বলতেও পারে না। দেখেন, আমার মাঝে মাঝে চায়না যেতে হয়, গিয়েছি বহুবার। আমি একটি কারোর সঙ্গে কোন রাজনীতি নিয়ে কথা বলার সুযোগ পাইনি। প্রশ্ন করলে ওই ডোন্ট নো এনি কোয়েশ্চেন, না শি জিনপিং ছাড়া কারো নাম তারা জানে না। জিজ্ঞাসা করলে বলে না ওই ডোন্ট নো, হুই ইজ ইন্ডাস্ট্রি মিনিস্টার, সরি ব্রাদার আই ডোন্ট নো। অ্যাজিভ যেন ওইটা তাদের জানা দরকার নাই, কিন্তু প্রতিটা লোক জানে কে তার ইন্ডাস্ট্রি মিনিস্টার, কে তার কমার্স মিনিস্টার, কে এখানকার মেয়র, কে কি। ওরা যখন কথা বলে তখন তো বোঝা যায় তারা কি কথা বলে, কিন্তু রাজনৈতিক কোনো প্রশ্ন করেনি। দেখেন, একবার আমি চীনে গিয়ে দেখি যে চীনে এক সময় ওই প্যান্ট আর গেঞ্জি পরতো মেয়েদের, মাঝখানে অনেক বেশি খালি থাকতো। প্যান্টটা ছিল অনেক নিচে আর আপারটা গেঞ্জি ছিল অনেক উপরে। নাভির থেকে ধরুন 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দেখা যেত, নাভির উপরেও 2-2.5 ইঞ্চি দেখা যেত। মাস 3 পরে আমি আরেকবার গিয়ে দেখি সবার প্যান্ট এবং ওই যে উপরের গেঞ্জির মধ্যে একটা সাদা একটা ব্যান্ড পরা, সাদা একটা ব্যান্ড পরে। বলে কি রে বাবা, তোমার এটা কি জিনিস? সব মেয়েরা সাদা একটা ব্যান্ড পরা। একজনকে জিজ্ঞাসা করলাম, সে আমার প্রশ্ন কোনো শুনলই না। রাত্রে হোটেলে এসে আমাকে বলতেছে, ম্যান, চায়না মেয়ে দুটো অর্ডার হয়েছে, তোমার বেলি যেন দেখা না যায়। সমস্ত চায়নাতে এখন আপনি দেখবেন না কারো প্যান্ট দেখা যায়, ওই ড্রেসই তারা পরে না। দ্যাট ইজ কল গভর্নমেন্ট, দ্যাট ইজ কল ডেমোক্রেসি। বুঝছেন না? রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় তারা জানে। আর আমরা তো কতগুলো জোকার আসি, ফালতু করতে আসি, রাষ্ট্র নিয়ে চিন্তা করি না, জনগণকে চিনি না, জনগণের অধিকার জানি না, জনগণের প্রয়োজন কি জানি না, কোন এলাকার জনগণের কি প্রয়োজন, কি চায়, কে ভাত খায়, কে আলু খায়, কে রুটি পছন্দ করে, আমরা কিচ্ছু জানি না। কোন জেলায় ইক্কু হয়, কোন জেলায় ভুট্টা হয়, কোন জেলায় তামাক হয়, এটা আমাদের কৃষিবিদ্যা জানি না। আমরা জানি না যে একটা কন্টেনার বলতে কি বোঝায়, 40 ফিট কন্টেনারের মাপ কত, 20 ফিট কন্টেনারের মাপ কত, তার কতটুকু মাল ধরে আমরা জানি না। এমনকি আমার শিপিং মিনিস্টার জানে কিনা সন্দেহ আছে। একটা মিনিমাম কন্টেনারে, একটা কন্টেনার জাহাজে কতগুলা কন্টেনার নিতে পারে, এইটাও আমরা জানি না। আমরা বিমান মন্ত্রী হয়ে যায়, কিন্তু একটা বিমানের টিয়ার লোড কত, ম্যাক্সিমাম লোড কত, এটাও তো আমরা জানি না। আমরা তো চালিয়ে যাচ্ছি ওই ইঞ্জিনিয়ারের উপরে, ওই নিচে অধস্তন অফিসারের উপরে। কিন্তু আমাদের নলেজ কতটুকু আছে, আমরা কতটুকু জানি, আমাদের রাজনীতিবিদরা কতটুকু জানে? আমি কি চিনি যে আমার এখান থেকে, ঢাকা থেকে আমি যদি নোয়াখালী সেনবাগে যেতে চাই, তাহলে কোন রাস্তা দিয়ে আমি যেতে হবে? আমি কি জানি? আমি এখন এমন রাজনীতিবিদ, আমি এখন গুগলও পড়তে পারি না। আমরা রাজনীতিবিদ বাংলাদেশের, এই রাজনীতিবিদদের তো দেশ চালাচ্ছেন, এরাই তো আজকে। তাই নতুন প্রজন্ম আজকে আমাদেরকে কেন মানতেছে না? বিকজ আমরা ব্যাকডেটেড। আমি হসপিটালের থেকে
আমি গত 25 তারিখে একটা অ্যাডভার্টাইজ দিয়েছি, আমি কিছু ইঞ্জিনিয়ার নিব। লাস্ট ডেট দিয়েছি 1 তারিখে। আমি যতগুলো দরখাস্ত পেয়েছি তাদেরকে একটা 100 মার্কের কোশ্চেন করে আমি 9টার মধ্যে তাদের সবার কাছে পাঠিয়ে দিয়েছি অনলাইনে। আজকে রাত্রে 8টার মধ্যে উত্তর চলে আসছে, ম্যাক্সিমাম যারা পারছে চলে আসছে। তার মধ্যে আমরা ইতিমধ্যে আমি এই আপনি একটু কথা বলার আগে আমি খাতা দেখতেছিলাম, ইঞ্জিনিয়ার পরীক্ষা দিয়ে আসছে, সেখান থেকে আমি 11 জনকে সিলেক্ট করে মাত্র 3 জনকে শর্টলিস্ট করতে পারছি। আরো 7টা আনসার্স কি বাকি আছে, আপনি যাওয়ার পরে দেখব। আমি তো নিজেই করতেছি ভাই, এটা তো সম্ভব। দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ মডার্ন সায়েন্স, এআই এর যুগ। ইউ মাস্ট নো হাউ টু ইউজ এআই ইফ ইউ ওয়ান্ট টু রান এ গুড গভর্নমেন্ট। টুডে আজকে যদি গভর্নমেন্ট চালাতে চান, আপনাকে একমাত্র এআই জানতে হবে। একমাত্র এআই এর মাধ্যমে রাষ্ট্র চালাতে পারবেন। এআই আপনাকে বলে দিবে বাংলাদেশের কোথায় কি আছে, কোন জায়গায় কি আছে, কি সমস্যার সমাধান কি। বলেন তো আমাদের কয়জন রাজনীতিবিদ এআই জানে? কয়জন ফেসবুক চালাতে পারে তারা মানুষের পালস বুঝবে? আজকে তো দেয়ালের লেখন নাই, আজকে হলো ফেসবুকের লেখা, টুইটারের লেখা, টিকটকের লেখা। আজকে টিকটকের লেখা দিয়ে পৃথিবীতে আগুন লাগে। টিকটক দিয়ে মানুষকে আজকে নাচানো যায়, আবার কাটানো যায়, আগুন লাগিয়ে দেওয়া যায়, বিপ্লব করে যায়। আফ্রিকাতে কি হয়েছে বলেন? ওই যে ক্যাপ্টেন কি নাম বলেন, তাহলে ফেসবুক বক্তৃতা দিয়া সে রাষ্ট্র ক্ষমতা নিয়ে গেছে। বলেন আজকের ফেসবুক যে কত ইম্পর্টেন্ট আমরা কয়জন জানি? দেখেন তো পিনাকি ভট্টাচার্য, আমি অত্যন্ত সম্মান শ্রদ্ধাশীল তার প্রতি, বিকজ ইজ সাকসেসফুল পারসন। সে হাজার মানুষকে, কোটি কোটি মানুষকে বংশীবাদকের বাঁশি বাজায়া সে বিমোহিত করে রাখতে পারছে শুধু তার এই ইউটিউবের মাধ্যমে। সে জনসভা করে না, সাংগঠনিক সভা করে না, কিন্তু তিনি তার ইউটিউবের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে বিমোহিত করে রাখছেন। উনি যদি আজকে বলেন এটা ভেঙে ফেলো, ওরা ভেঙে ফেলবে। উনি যদি আজকে বলে অমুকের বাড়ি ভেঙে ফেলো, ভেঙে ফেলবে। ওকে যদি বলে আজকে মেজর আক্তারকে মব জাস্টিস করে মেরে ফেলো, পৃথিবীর কোন শক্তি নেই আমাকে বাঁচাতে পারবে, মেরে ফেলবে। সেটা তার দ্বারা সম্ভব হয়েছে কেন? সে কেন মানুষকে বিমোহিত করতে পারছে? কারণ সে ইউটিউবটাকে বেস্ট ইউটিলাইজ করেছে। আমাদের পলিটিশিয়ানরা এখনো বক্তৃতা দেবে পারেন রাজপথে, এখনো বক্তৃতা দেবে পারেন জনসভার মাধ্যমে, কিন্তু ওনারা যে ইউটিউবে কথা বলে, যে আপনি বললেন 7,000 মানুষ আমার কথা এখন এই মুহূর্তে শুনতেছে। 7,000 মানুষের একটা জনসভা করতে আমার মিনিমাম 7 লক্ষ টাকা লাগবে, যে 7,000 মানুষকে এক জায়গায় জমায়েত করতে। কিন্তু আপনি তো আমাকে জমায়েত করে দিয়েছেন হাসান হায়দার ভাই। আর তবে আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন আছে, যদি একটু শর্টে বলেন। এটা কি বাস্তব না অবাস্তব কথা বললাম বলেন? না, এটা বাস্তব, বাস্তব কথাই বলছেন। রাজনীতির নিউ ডাইমেনশন আপনি নিবেন না? সেটাই রাজনীতির নতুন যে ডাইমেনশন, যে নতুন যে ডাইনামিক তৈরি হয়েছে, সেই ডাইনামিক্সটা আপনি ব্যবহার করবেন না, সেই গতিটার দিকে আপনি যাবেন না, না হলে আপনি কিসের রাজনীতিবিদ হলেন? আক্তার ভাই, আপনি তো এই মেজর ছিলেন নাকি? যেহেতু মেজর লিখি, মেজর বন্ধু ছিলাম না, মানে মেজর পদে তো নাকি? যেহেতু অবসরপ্রাপ্ত মেজর বলে মেজর বন্ধু ছিলাম, এর বেশি হলে তো ওটা লিখতাম। মেজরের পরে কি মেজর জেনারেল নাকি? জি না, মেজরের পরে লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল পরে কর্নেল, কর্নেলের পরে ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার পরে মেজর, 5 র্যাঙ্ক উপরে। কারণ আমি সেনাবাহিনী সব জানি না, এই জন্য জিজ্ঞেস করলাম। তো এখন যে জন্য প্রশ্নটা জিজ্ঞেস করলাম, ছোট ছোট 2টা আছে, কিন্তু এই মুহূর্তে আপনি হসপিটালে আছেন। আল্লাহ মাফ করুক, যদি কালকে আপনি আইসিইউতে ঢুকেন, তাহলে কি আপনাকে কি মেজর জেনারেল ঘোষণা দেওয়া হবে? আমি জানি না, এটা কোন রিয়েলিস্টিক প্রশ্ন না। এটা আমার কেন করতেছি এটা বলছি আমি আপনাকে। আমি ওই করেছি, আমি এটার প্রতিবাদটা আমি করেছি, এবং আমি বলেছি এটা ওনাকে সম্মানিত করার জন্য না, এবার কেয়ার হাসপাতালটাকে জনরোষ থেকে রক্ষা করার জন্য, যাতে ওখানে স্পেশাল। উনাকে এখন ঘোষণা দেওয়া হচ্ছে যে উনি ভিভিআইপি, তার মানে কি আগে কি উনি নরমাল ছিল আমার মতো, আপনার মতো? না, এখন আগে তো ওনার অধিকার গুলাকে ডিনাই করেছে। না,
17 মাস, না, এই 17 মাস 17 মাসকে ওনার অধিকারকে তারা ডিনাই করেছে, তার অধিকারগুলো দেয় নাই। কিন্তু এবার দেখেছে যদি আল্লাহ না করুক, যদি মানুষের রোষের মধ্যে পড়ে যায়, তাহলে হাসপাতালটা রক্ষা করবে কেমনে? ফলে এখানে সেনাবাহিনী নিয়োগ করার জন্য ওনাকে তার পজিশন আপ করা হয়েছে, এসএসএফ নিয়োগের মাধ্যমে হয়তো মিলিটারিকে নিয়োগ করার সুযোগ করে দিয়েছে। এটা দেশমাতা খালেদা জিয়াকে রক্ষা করার জন্য না। রক্ষা তো উনি নাই, রক্ষা কি করবেন? রক্ষা তো মানুষের জীবন রক্ষা করার জন্য, তো যেহেতু নাই, কিন্তু হাসপাতালটা রক্ষা করার জন্য ভাইয়া। এটাও আরেকটা ডার্টি ট্রিক্স, ইটস অ্যানাদার ডার্টি ট্রিক্স। মানে এটা ডার্টি পলিটিক্স বলতে পারি আমরা, ট্রিক্স না, ডার্টি পলিটিক্স বলতে পারি এই মুহূর্তে। বলতে পারেন আপনি, ওটা বলতে পারেন। ডার্টি পলিটিক্স বলতে তাহলে আরো বলতে হবে যে হিনিয়াস পলিটিক্স। ডার্টির চেয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে হিনিয়াস পলিটিক্স, মারাত্মক একটি মানে হীনমন্যতার রাজনীতি। আচ্ছা, এখন আপনাকে আমি এই প্রশ্নটা, আপনার জবাবটা কিভাবে দিবেন আমি জানি না। এই তারেক জিয়া, উনি মায়ের এই অবস্থাতে উনি কেন আসছেন না দেশে? আবার উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি কোনো প্রবলেম ফেস করতেছেন বা এই সে অনেক কিছুই বলা হয়েছে এই স্ট্যাটাসটাতে। এটা নিয়ে অনেকে কন্টেন্টও করেছেন। আসল কাহিনীটা কি কিছু বলতে পারেন? আসলে কি, কেন আসছেন? রাশেদ ভাই, এখানে আমি একটু আপনার কাছে একটু বিনয়ের সঙ্গে একটু চাচ্ছি। এই মুহূর্তে আমি তারেক রহমান সাহেবকে নিয়ে কোন ডেরোগেটরি কমেন্ট বা ওনার ক্ষতি হয় এরকম কোনো কমেন্ট করতে চাচ্ছি না। কাজে উনি ওনার ফেসবুকে যে ভেরিফাইড স্ট্যাটাসটা দিয়েছেন এবং এটা ফলোড বাই আমাদের মহাসচিব স্ট্যাটাসও দিয়েছেন, আমি ওইটার মধ্যে একমত থাকতে চাই। আমি এর বাইরে যেতে চাই না এই মুহূর্তে, কারণ অনেক তথ্য আমার কাছে নাই। কেন, কি কারণ নাই, তবে আমি এর আগে বিশ্লেষণ দিয়েছি কেন কি কি সম্ভাব্য কারণে ওনার না আসাটা মানে আশাটা হচ্ছে না। কিন্তু উনি যে নিজে ভেরিফাইড ইন্টারভিউটা দেওয়ার আগেই এটা বলেছিলাম, বলেছেন। তারপর আজকে মহাসচিব সাহেবও এটা ভেরিফাইড তার ওনার স্ট্যাটাসে বলেছেন। ওনারা এখন ফেসবুক ব্যবহার করা শিখতেছেন, মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছেন। ওনারাও রিয়েলাইজ করতেছেন যে মিডিয়া ওনাদেরকে টুইস্ট করতেছে, মিডিয়া ওনাকে ওনার একটি কথাকে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে। যেমন ধরেন, আমি যদি ইটিভির সামনে লাইভে এই প্রতিবাদটা না করতাম, তাহলে আপনারা সাংবাদিকরা আমাকে ল্যাংটা করে ছেড়ে দিতেন। এটা বাস্তব। এতদিনে আমার বিরুদ্ধে এত কিছু লেখালেখি আপনারা করতেন না, কারণ আমার আসল ঘটনা তো কেউ জানতো না। কিন্তু এখন আসল ঘটনা জেনে গেছে বলে সবাই আমার কথাও দেখেছে, ওই সাংবাদিক কথাও দেখেছে। সেখানে মানুষ বিচার করেছে যে কে সত্য ছিল, কারটা সত্যি ছিল এবং প্রতিবাদটা। কাজে আপনারা তো কি যে ডেঞ্জারাস, সাংঘাতিক, অনেকে সাংবাদিককে বলে সাংঘাতিক, বুঝছেন না? আমি জানি না আপনি আমাকে, আমি সাংবাদিক ভাই থেকে বলছি না, আমি সাংঘাতিক ভাই থেকে বলছি। আমি কোনো সাংবাদিক কেটে বলছি না ভাই, প্লিজ, কোন সাংবাদিক কেটে বলছি না, কিন্তু যারা সাংঘাতিক তাকে বলছি এবং গালি দিয়ে বলছি। এই সাংঘাতিক এটা গালি হিসাবে আমি ব্যবহার করছি, যারা সাংঘাতিক তাদেরকে। কাজে এটাকে মিক্স করে ফেলেন না ভাইয়া, বুঝছেন? ফর সাংবাদিকের জন্য আই হ্যাড মাই রেসপেক্ট, আই হ্যাভ দ্য ফুল রেসপেক্ট ফর সাংবাদিকের জন্য। এবং আমি যতদিন রাজনীতি করি বা না করি, যেখানে থাকি না কেন, একজন সাংবাদিককে আমি সম্মান করব, সম্মান করে কথা বলবো। অবশ্যই তার বক্তব্য আমি শুনবো এবং তিনি আমার বক্তব্য যেভাবে পরিবেশন করবেন আমি সেটা মেনে নেব।